ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশে এলো না। ইউনূসের সাথে ফোন আলাপ হলো, কি আলাপ হলো, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না। বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতির কারণে এলেন না। না এসে গতকাল 22শে ডিসেম্বর সন্ধে 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে। নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেবার মতো দেশে যে একটা চাপ তৈরি করার, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয় তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ, ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে। কারণ তারেক রহমান দেশে আসছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়া আসছেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। নয়াদিল্লির একটা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে। কারণ গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে, হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে ভারত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা, আমি বারবার বলি, সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে। ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উত্থান, ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার, গত 1.5 বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই, তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে। সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারত সরকারও তাতে সায় দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন, নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। এবং বিদেশ প্রতিহত করার কথা, বিদেশও যে প্রতিহত করবে, নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে লক্ষণটা কিন্তু নেই। কাজে নির্বাচনটা হয়ে যাবে। আমি বারবারই বলছি, নির্বাচন ভণ্ডুল করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী। তবে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে সেটি খুব বড় ধরনের প্রশ্ন। কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে, দেশ চালাতে পারবে না। আরেকটি কারণে দেশ চালাতে পারবে না, 5 বছর মেয়াদ তো দূরের কথা, 6 মাস মেয়াদও পূরণ করতে পারে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ জামাত বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের
বিশাল জনসমর্থন আছে এবং এই জনসমর্থনকে যে কোনোভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত বিএনপিকে উত্তপ্ত করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সেভাবে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে, কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে গ্যাঞ্জাম মাস্ট, এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা। আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এটা মজা করে বলছি, আরেক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্জিও গোর মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক, এসে এইসব কিছু বলেননি। তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে। তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য, তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয়। এই জন্য নির্বাচনটা যে কোনোভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। এখন আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওসমান হাদির মৃত্যু এবং এরপরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী এই জায়গাগুলোতে যে হামলা হয়েছে, তারপর কেউ কেউ বলছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লো কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রায় বলি যে নির্বাচন হবে, মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হবেই। আমি বিস্তারিত কারণ নিয়ে আলাদাভাবে কথা বলবো, কিন্তু এখানে বিএনপির রোল প্লে করার কি কিছু আছে সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। বা আরও স্পষ্টভাবে যদি বলি, বিএনপিকে কি মাঠে এবং সরকারের উপরে শক্তি দেখানো দরকার কিনা। আমরা খেয়াল করছি জনাব তারেক রহমান আর অল্প কিছুদিনের মধ্যেই, মাঝে একটা দিন আছে, তারপরেই তিনি দেশে ফেরার কথা, সব ঠিকঠাক থাকলে। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান দেশে আসার পরই অনেক কিছু পাল্টে যাবে। কারণ তিনি যখন দেশে আসবেন তখন দেশ একেবারেই পুরোপুরি নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে এবং তিনি দেশে আসা জনিত কারণে যে হাইপ তৈরি হবে, এখানে একটু বলে রাখা দরকার, এই হাইপকে বাধাগ্রস্ত করার জন্য অন্তত তার আশা যেহেতু ঠেকানো গেল না নানান কিছু করে, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাই তিনি আসার পর চেষ্টা করা হবে তার এই আসার পর কোনো একটা ইস্যু তৈরি করা, কোনো না কোনোভাবে কিছু একটা ঘটানো, যাতে তার এই আশা নিয়ে, দেশে ফেরা নিয়ে অনেক বেশি কথাবার্তা না হয়, অনেক বেশি হাইপ তৈরি না হয়, বা তিনি আশাজনিত কারণে এখানে জটিলতা হয়েছে, ওটা হয়েছে, এগুলোর তো একটা ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতেও পারে। যাই হোক, তিনি আসার পরবর্তীতে দেখা যাবে দেশের মিডিয়া সহ সব কিছুর মনোযোগ তিনি পাবেন। এবং বলা বাহুল্য, বাংলাদেশে যেটা হয়
প্রশাসন, পুলিশ সহ দেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট যারা আছে তারাও আমি ধারণা করি তারা নির্বাচনমুখী হয়ে পড়বেন। এটা খুবই ভালো সম্ভাবনা আছে। তিনি বিভিন্ন জায়গায় যাবেন, তিনি নানান রকম কর্মসূচিতে যাবেন। ইনফ্যাক্ট তার কর্মসূচিতে হবে অন্তত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে এই ব্যাপারটা আমাদের বুঝতে পারতে হবে যে তিনি আসলেই এটা ইলেকশনের দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু তারপরে যেটা বলতে চাই, যে অ্যানার্কিস্ট গ্রুপ আছে যারা বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করে দিতে চায়, পেছিয়ে দিতে চায় এবং সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদের একটা কথা মনে রাখা দরকার, আমি আগেও একবার বলেছি, আপনাদের মনে থাকার কথা যারা শোনেন রেগুলারলি। ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তিনি আর থাকবেন না দায়িত্বে। এ কথাটা আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে শুনেছি, মানে সাক্ষাৎকারে, এই সময় পত্রিকায় তিনি যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানে এটা ছিল। ওই সাক্ষাৎকারে বেশ কিছু জিনিস তিনি মানে অস্বীকার করেছেন যে এটা বলেননি, কিন্তু এই ব্যাপারে তিনি কোনো নোটিফিকেশন দেননি। এবং আমি পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল যারা ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন বৈঠকে গেছেন তারাও বলছেন ডক্টর ইউনূস এই কথা বলেছেন। ফলে অ্যানার্কিস্ট গ্রুপরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত করতে পারে, তাদের ধারণা ডক্টর ইউনূস থাকছে না, তখন তারা অনেক কিছুই চাইতে পারেন। বিভিন্ন রকম তারা চাইতে পারে তাদের লোকজনের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার, তবে তারা সম্ভবত জনাব ওয়াকারুজ্জামান মিলিটারি চিফের নেতৃত্বে একটা সামরিক অভ্যুত্থান সেটা পছন্দ করবেন না, বা কেউ কেউ সেই বিপ্লবী সরকারের খোয়াব দেখতে পারে। সেই কারণে বলছি যে শেষ মুহূর্ত পর্যন্ত, বিশেষ করে তারা শুধু অ্যানার্কিস্টরা আছেন তা না, এখানে কিছু কিছু দেশে গোয়েন্দা সংস্থা কাজ করছে, তারা বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করে এসব গেইন তাদের হবে বলে মনে করতেই পারে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি বিএনপিকে শক্ত হওয়া দরকার আছে, বিএনপিকে সরকারের উপরে চাপ প্রয়োগ করার দরকার আছে নিয়মিতভাবে। শোনা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হবে। আমরা প্রায় বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু সরলে হবে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আছেন খোদা বক্স, তিনি সিরিয়াসলি তাকেও সরাতে হবে, কারণ ডিফ্যাক্টো পাওয়ার নাকি তারই হাতে ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা মূলত কৃষি মন্ত্রণালয় দেখতেন, এই জন্যই যখন তাকে হত্যাকারী ধরনের কথা বলা তিনি পেঁয়াজ আলুর কথা বলতে বলেন। তো তাকে ওই জায়গায় রেখে তিনি বিশেষ সহকারী, এবং আমি মনে করি সচিব এবং নিশ্চিতভাবেই যেটা পুলিশের আইজি তাকেও সরানো দরকার। তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে, অন্য কিছুতে যেতে চাইছি না। তারা কতটা প্রশাসনকে একটা বিশেষ দলের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেসব আলোচনা সরিয়েই রাখি। ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তাই সরানো দরকার। এ সময় কে দায়িত্বে আসবে নতুন, এই জিনিসগুলো খুব ভাইটাল। সরকার আবার এদেরকে যদি সরায়ও শেষ পর্যন্ত, দু একটা কসমেটিক স্টেপ সম্ভবত সরকার নিতে যাচ্ছে, যদি নেয়, অন্তত এই ধরনের আলাপ আলোচনা দেখছি, তাহলে তার জায়গায় কাকে আনা হচ্ছে, তাদের জায়গায় এমন কাউকে আনা হচ্ছে কিনা যারা আরও বেশি ওই অ্যানার্কিস্টদের সাথে অ্যালাইন্ড বা তাদের হয়ে কাজ করবেন, এরকম কিনা সেটা দেখা দরকার। বিএনপিকে এই জিনিসগুলোতে খুবই ভিজিল্যান্ট হতে হবে এবং মাঠের শক্তি লাগবে। আমি মনে করি মাঠের শক্তি নিয়ে একটা ঝুঁকির জায়গা আছে, সেটা হলো বিএনপি যদি মাঠের শক্তি নিয়ে অবস্থান করে তাহলে অন্যরা যারা মাঠে নামবেন নানান রকম অ্যানার্কিজমের জন্য, তখন পারস্পরিক একটা সংঘাতের ঝুঁকি আছে। বিএনপি সম্ভবত এই ঝুঁকিটার কারণেই অনেক ক্ষেত্রেই নিজেকে সরিয়ে রাখছে, কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলোতে এটা ঠিক হবে না। নিরাপদে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তাদের এই মাঠের প্রস্তুতিটা রাখতে হবে। কথা ছিল সরকার সব কিছু করবে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সব কিছু করবে, কিন্তু যেহেতু সরকার করছে না, এই দায়িত্বটাও মানে আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে, এগুলোর কথা বলছি না, মানে ওই আওয়ামী লীগ যেমন করতো সেটার কথা না। কিন্তু বিএনপি মাঠে আছে, বিএনপির শক্তি আছে, বিএনপির শক্তি তাকে মোটা দাগে প্রদর্শন করতে হবে, যাতে অন্যরা এই ব্যাপারে ভয় পায় যে তারা কার সাথে সংঘাতে নামতে চাইছে। এই বার্তা তাদের থাকে না তা না, কিন্তু থাকা দরকার। বিএনপি হয়তো তাদের সভা সমাবেশ মিছিল করতে গেলে, বিশেষ করে ঢাকার মতো শহরে অনেক জনদুর্ভোগ হয়, তাই এগুলো থেকে দূরে আছে। আমি এগুলো এই স্কেলে করতে বলছি না, কিন্তু বিভিন্ন স্কেলে বিভিন্ন জায়গায় তারা তাদের এই প্রেজেন্স দেখানো দরকার বলে আমি মনে করি।